আক্তার ভাই, আমি যে কথাটা বললাম চেম্বার অফ কমার্সের টাকা চুরি করা এবং ঢাকায় প্লট কিনা, আমি কি সত্যটাকে ডিস্টার্ব করলাম, একটা মিথ্যে ইনফরমেশন দিলাম? আপনার কাছে এটা মনে হয়েছে? আপনি 100 ভাগ দিয়েছেন, কিন্তু আমার সমস্যাটা আমি বলি। এই যে মন্ত্রী পরিষদটা এবার হয়েছে, এই মন্ত্রী পরিষদে তো কারো যোগ্যতা ভিত্তিতে হয় নাই। প্রতিটার পিছনে যে কারণে মন্ত্রী হয়েছে সেটার পিছনে সবচেয়ে বড় কাজ করছে ফাইন্যান্স, অর্থ। যারা যেখানে যে পরিমাণ অর্থ দলের জন্য হোক, ব্যক্তির জন্য হোক, বা বিভিন্ন কাজের জন্য দিতে পেরেছে, তারাই তত বড় পদ পেয়েছে। এটা তো ওপেন সিক্রেট, বাংলাদেশের মানুষ সবাই জানে। কিন্তু আমরা তো বাংলাদেশে বসে এগুলো বললে তো আমার ভাই ডেড বডি পড়ে থাকবে রাস্তায়। কিন্তু এখন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব মেজর আক্তার, যে যত টাকা কন্ট্রিবিউট করেছে সে তত বড় মন্ত্রণালয় পেয়েছে। আমি যদি আপনাকে বলি এই টাকাটা কি তারেক রহমান খেয়েছে না ওয়াকারুজ্জামান অথবা ইন্ডিয়ান লবিস্টরা খেয়েছে? কারণ আমি যতদূর জানি এবারের মন্ত্রী পরিষদের যারা মন্ত্রিত্ব পেয়েছে তারা ভারতীয় হাইকমিশন, সেনাপ্রধান এবং ডিজিএফআই এবং ইন্ডিয়ান আর এজেন্সি, গভর্নমেন্টের একটা এজেন্সি, তারা যে লিস্ট তারেক রহমানের হাতে জয়শঙ্কর এবং অজিত দোভালের মাধ্যমে ধরায় দিছে, ওই লিস্টটাই অ্যাপ্রুভ হয়েছে বাংলাদেশের ক্যাবিনেটে এই মুহূর্তে, যারা তারেক রহমানের ক্যাবিনেটে আছে। কারণ আপনি যদি বলেন টাকার ইনফ্লুয়েন্সে মন্ত্রিত্ব হয়েছে, টাকাটা আসলে কে খেয়েছে, তারেক রহমান নাকি আমি যেটা বললাম এটা? আমি এখানে আপনার সঙ্গে আমার জীবনের ঝুঁকি নিতে পারি, আমার জীবন ঝুঁকি নেব, কিন্তু আমি এমন কোনো কিছু বক্তব্য এখানে রাখতে চাচ্ছি না যেটা তারেক রহমানের জীবনের ঝুঁকি হয়ে যায়। কারণ এখানে মনে রাখতে হবে যে মন্ত্রী পরিষদটা তারেক রহমান সাহেব দিয়েছেন, উনি বানিয়েছেন। এর পিছনে আমি যেতে চাই না, এর পিছনে আমি যেতে চাই না। আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, অনেক ভালো বুঝেন, এবং আপনার কাছে অনেক তথ্য আছে। আপনি যেখানে বসে আছেন সেখানে পাশেই তথ্য ভান্ডার, আপনার কাছে ভারতের তথ্য আপনার কাছে পাবেন, আমরা শুনেছি। কিন্তু তারেক রহমান সাহেবকে আমি এখন এমন কিছু বলতে চাই না যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হোক, যেখানে তারেক সাহেবের নিরাপত্তা বিঘ্নিত হোক। তবে আমাদের দেশে, এই তৃতীয় বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, এখানে ফেয়ার ডিল হয় না। এখানে বিদেশির চাপগুলা এত বেশি প্রখর হয়। আপনি দেখেন কতটুকু চাপের মুখে হইলে পরে ভারতের ভারতের রাষ্ট্রদূত বা কি বলে হাই কমিশনার সংসদে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। এরকম কোন প্রটোকল আছে পৃথিবীর? কোন প্রটোকল আছে? কোথাও নেই। কোন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে ফরেন মিনিস্ট্রি ছাড়া, ফরেন মিনিস্ট্রি চ্যানেল ছাড়া? না। কিন্তু দেখা করেছে, এবং দেখা করে পরের দিন আমাদের খলিলুর রহমান সাহেব দিল্লিতে গেছে, সেই দিল্লির কথা উনি বলে গেছে। আপনি কি প্রশ্ন করতে চান? যাই হোক, আমি এইগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমি তারেক রহমান সাহেবকে নিয়ে সামনে আগাতে চাই তারেক রহমানের জন্য না, তারেক রহমানের জন্য না, আগাতে চাই আমাদের বাংলাদেশটাকে রাহুমুক্ত করার জন্য। বাংলাদেশটাকে আগামী দিনে আমরা 5 বছর মারামারি, কাটাকাটি, হানাহানি করতে চাই না। আমরা একটা রাজনৈতিক সমাধান খুঁজতে চাই। সেখানে তারেক রহমানকে আমরা টিম লিডার, ক্যাপ্টেন হিসেবে মানতে চাই। আমরা ওনাকে সহযোগিতা করতে চাই, ওনার পাশে দাঁড়াতে চাই। ওনার আশেপাশে কারা আছে আমরা এখন এই বলে বুশ বিডিং করবো না। সালাউদ্দিন একা রাস্তায় যাইতে ভয় পায়, আমির খসরু রাস্তায় একা যাইতে ভয় পায়, আসাদুজ্জামান আইনমন্ত্রী রাস্তায় একা যাইতে ভয় পায়, কারণ লোকজন শুধু ভুয়া মুখে কয় না, এদেরকে একা পাইলে পিঠে মেরে ফেলাইবো। কিন্তু মজার কথা, তারেক রহমান একা যখন গেছে তারে কিন্তু কেউ ভুয়া ডাকে নাই। এটা কেন? তারে কিন্তু কেউ ভুয়া ডাকে নাই। হ্যাঁ, বিকজ মানুষ তো জিয়া রহমান সন্তানের প্রতি আস্থাশীল। দেশমাতা খালেদা জিয়া সন্তানকে ভালোবাসে, তারেক রহমানকে তারা ভালোবাসে, তার প্রতি আস্থাশীল, তার কথা তারা শুনতে রাজি, মানতে রাজি। কাজে এই বিষয়টা তো আজকে প্রমাণিত হইল। আমরা তো এমনি বলতেছি না।
এখানে তারেক রহমানের কাছে হালুয়া রুটির জন্য কথা বলতেছি না, এখানে বলতেছি একটা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা এক্সাম্পলকে আমরা সেট করার জন্য, এখান থেকে রাষ্ট্র পরিচালনার নতুন একটা দিগদর্শন করার জন্য। এরিস্টটল যে কথা বলে আলেকজান্ডারকে অনুপ্রাণিত করেছিল, আজকে আমরা সেই কথা বলে তারেক রহমান সাহেবকে অনুপ্রাণিত করতে চাই। আপনি বি দ্য তারেক রহমান, বি মেক ইউর ডক্ট্রিন। অনেকে বলে তারেক রহমান ডক্ট্রিন, আই সাপোর্ট ইট। আপনি তারেক রহমান ডক্ট্রিন শুরু করেন। এদেশের মানুষ আমার মতো লোক থাকলে কি না থাকলে কি, মিল্টনের মতো লোক সমর্থন করলে কি না করলে কি, কিন্তু বাংলাদেশের জনগণ আপনার পাশে থাকবে, বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করবে, বাংলাদেশের জনগণ আপনাকে আগে নিয়ে যাবে। এবং জামাত ইসলাম তো পরিষ্কার বলেছে, আমরা অতীত আপনার সঙ্গে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আপনি ভুল করেন না, খারাপ পথে যান না, আপনি এদের কান কথা শুনেন না, যাদের কথা শুনে আপনি বিভ্রান্ত ছড়াচ্ছেন আপনি এদেরকে বাদ দেন। এই যে 3-4-5 জনের নাম বলেছেন, জামাত তো তাদেরকে নিয়ে আপত্তি, তাদেরকে নিয়ে তো আপত্তি, তারেক রহমান সাহেবকে নিয়ে তো কোনো আপত্তি নাই। তারা তো তারেক রহমান আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, বলেছেন আমরা পূর্ণ সহযোগিতা করব, যা করতে বলেন। জামাত তো সারেন্ডার করে বলেছে আমরা করব। যে বর্তমান বাংলাদেশের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খচ্চর মাহমুদ চৌধুরী ভারতের দালাল, এই কথাটা কি আমরা নির্বিঘ্নে বলতে পারি, নাকি আমাদের মধ্যে কোনো অনীহা আছে, নাকি কন্ট্রাডিকশন আছে? এটা আমি আপনার বলার মধ্যে সীমাবদ্ধ নাই, সারা বাংলাদেশের মানুষের মধ্যে কথাটা প্রচলিত হয়ে গেছে। এটা কেন আপনারও কথা না, এই আমারও কথা না। প্রচলিতটা কেন? আমরা আমরা আমি আপনার কাছ থেকে অভিমতটা জানতে চাইতে পারি কিনা, কেন? কেউ তো বলে না যে মেজর, কেউ তো বলে না, কেউ তো বলে না যে মেজর আখতারুজ্জামান ভারতের দালাল, কেউ বলে না। কেউ তো এটাও বলে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দালাল, এই কথা তো কেউই বলে না। তো এই লোকটারে কেন ভারতের দালাল বলে, আমারে যদি একটু বলেন, এই লোকটাকে কেন ভারতের দালাল বলে? দেখতে শুনতে তো ভালোই, রাজনীতি তো ভালোই করে, তাহলে তারে ভারতের দালাল এই কথাটা কিভাবে বলে? ভাইয়া, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ভারতে গিয়েছি। আমার সঙ্গে অটল বিহারী বাজপেয়ী সাহেব নিজের চেয়ার থেকে উঠে এসে 4 কদম এসে আমি ডায়াসে দাঁড়িয়ে আছি, সেখানে আমার সঙ্গে হ্যান্ডশেক করে কনগ্রেচুলেশন দিয়েছে। আমি ভারতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছি, সেখানে ভারতীয় একজন জ্ঞানী, যাকে বলা জ্ঞানী নরসিমা রাও, সেই নরসিমা রাও সাহেব দাঁড়িয়ে আমার সঙ্গে হাতে হাত মিলে, এক হাত হ্যান্ডশেক আর এক হাত কাঁধে কথা বলেছে। এটা হলো আপনার ব্যক্তিত্ব। আপনি যে ছবিটা দেখালেন, সেই ছবিটার মধ্যে দেখেন যে ভদ্রলোক চেয়ারে বসে আছেন, তিনি মনে হচ্ছেন একজন বিশাল, জানি কেউ হবে, আর যিনি মাথা নত করে তাকিয়ে আছে মনে হচ্ছে তার কোনো প্রজা হবে, যে খাজনা দিতে পারতেছে না, খাজনা দিতে পারতেছে না, খাজনার জন্য মাপ চাচ্ছে। কিন্তু জমিদার সাহেব, আমি সবাইকে চিনি, নামটা ইচ্ছে করে বলছি না, আমি চিনি, কিন্তু তার দৃষ্টি দেখেন কোন দিকে। আমি একটা রূপক করতে বললাম যে জমিদারের কাছে খাজনা মাপ চাইতে গেলে কি হয়, পায়ের দিকে, আর দৃষ্টি হ্যাঁ, জমিদারের কাছে পায়ের দিকে, জমিদারের কাছে যখন খাজনা মাপ চাই তখন কোন দিকে দৃষ্টি থাকবে? পায়ের দিকে। তাহলে আমার দলে একটা ডেলিগেশন গিয়েছে, সেই দলের ডেলিগেশনকে তো আমাদের ওনাদের সেই ভদ্রলোক, সেই যে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব কি নাম, সাউয়া, না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অমিত সাহেবের তো উচিত ছিল, আমি মনে করি, যে উনি গেটে গিয়ে তাকে দরজার মুখে রিসিভ করা, যেহেতু আমার দলীয় ডেলিগেশন গিয়েছে। আর যদি ডেলিগেশন যদি রিসিভ না করতো, উনি না আসতো, তাহলে যদি বাপের বেটা হইতো, ব্যক্তিত্ব থাকতো, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসছিলাম দেখা করতে, সিন্স ইউ আর বিজি, উইল মিট ইউ সাম আদার টাইম। এরকম অভিজ্ঞতা আমার জীবন অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। আমি অনেক আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি ভাই, আমি বলি অনেক মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি, মন্ত্রী বলছে একটু পরে আসতে বলো, আমি পিএসকে বলে আসছি যে মেজর একটা পরে আসে না,
চলে আসছি, বুঝতে পারছেন না? কাজে এরকম আমরা অনেক করেছি বলে তো আজকে অবস্থা, বুঝছেন না? আমরা তো এই পদ লেখন করি নাই বলে আমাদের কোনো পদ নাই। আমির খচ্চর ও কিন্তু লেখাপড়া করছে, ওই তেলমারা কথাবার্তা ভালোই কয়, খারাপ কয় না, কিন্তু কোয়ালিটির দিক থেকে ও কিন্তু অমিত শাহের চেয়ে যোগ্য। আচ্ছা, ওর সেলফ রেসপেক্ট কোথায়? এই ফুয়ারের বাচ্চা যখন অমিত শাহের পায়ের কাছে যাই এইভাবে মাথাটা নোয়ায় রাখছে। কি মন্ত্রীরা কয়ে আসছেন, মেজর আক্তার ডু নট ওয়েট ফর এনিবডি। আর এই কুত্তার বাচ্চা অমিত শাহের সামনে গিয়া মাথাটা নোয়াইছে ধুতির নিচে মাথা ঢুকানোর জন্য। মানে ওর কি ব্যক্তি সম্মান, আত্মসম্মান বোধ, এটা কি কোনো কিছু নাই? আক্তার ভাই, এটা কি? ভাই আপনি আমির খুরশি মাহমুদকে শিক্ষিত বলতেছে, আমার কাছে হাসি পাচ্ছে। আমির খুরশি মাহমুদকে নমিনেশন দেওয়া হয় নাই, 91 সনে নির্বাচনে নমিনেশন দেওয়া হয় নাই। ম্যাডাম চট্টগ্রামের একটি আসনে জয়লাভ করেছিল, সেখানে মীর নাসিরকে নমিনেশন দেওয়ার কথা ছিল। ফরচুনেটলি তখন 91-এ যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসে রিলিফ অপারেশনে কাজ করার জন্য আমরা গিয়েছিলাম চিটাগাঙে। ম্যাডামের সফর সঙ্গী ছিলাম আমি ওখানে। ওই আমাদের বিজিএমসির ডাক বাংলোতে তখন সাকির হাউস তো ভাঙ্গা, ম্যাডামের ওই সাকির হাউস থাকবেন না, যেহেতু সাকির হাউসে জেনারেল জিয়া ওয়াজ কিল্ড। তো ফলে উনি বিজিএমসির ওই পাহাড়ের উপরে রেস্ট হাউসে উঠেছেন। সেখানে আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি, সেখানে আনফরচুনেটলি আই ওয়াজ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন। ওই দিন ওই ইয়াকে নাসমিন নাসিরকে মেয়র বানানোর আলোচনার সুপারিশ আমরা 4 জন মাত্র, এবং এই ওকে ওখানে নমিনেশন দেওয়ার জন্য ওই চট্টগ্রামের ওই যে কি বলে আগ্রাবাদ আসনের ওখানে দেওয়ার জন্য। তো ভাই ওনারা এখন অনেক বড় হয়ে গেছে, আল্লাহ বড় করুক। এমপি মন্ত্রী ছিল, আচ্ছা, ওই সময় কি আমির খসরুকে নমিনেশনটা কেন দেওয়া হয় না, এটা কি জানেন? মানে কেন দেওয়া হয়েছিল না? না, প্রথম দিকে তাকে দেওয়া হয় না, বিকজ তখন সেখানে নোমান সাহেব ছিল চিটাগঙ্গের ভাগ্য নিয়ন্ত্রক। সেখানে কথা ছিল মীর নাসিরকে দেওয়া হবে। পরে মীর নাসিরকে যখন মেয়র বানানো হলো, তখন পদটা খালি হলো, তাও তাকে দেওয়া হবে না, বিকজ নোমান সাহেব তার পক্ষে না। কিন্তু আমি যতদিন ম্যাডামের সঙ্গে ছিলাম, এটা আমার চরম সৌভাগ্য, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া, আমি ম্যাডামের কাছ থেকে আজ পর্যন্ত কোনো কিছু না শুনি নাই। আমি যখন যেটা বলেছি ওনাকে, যেটা আমি বলতে পারছি সেটা হয়েছে। এটা উনি তারিক রহমান সাহেব জানেন, উনিও অনেক সময় মনক্ষুণ্ণ হয়েছেন আমার উপরে, যে আমি কিছু কাজ ওনাদের ইচ্ছার বাইরে আমি করায় নিয়ে আসছি। তো যা হোক, সে অর্থমন্ত্রী হয়েছে, আল্লাহ তাকে বড় করেছে, আমি তাকে না, ধন্যবাদ কিন্তু জানাই। একটা কথা, এই কথাটা আপনার মতো, এটা আপনি বেগম জিয়ার সাথে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে। বেগম জিয়ার সাথে 93-তে একেবারে স্পেসিফাই করে বলছি, গ্র্যান্ড হায়াতে নিউ ইয়র্কে বসে ওনার সাথে আমার 18 মিনিট বা 19 মিনিটের একটা ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন হয়েছিল। এই অল্প সময়ের মধ্যে কয়েকটা জিনিস আমি জেনেছি। তার ভিতরে একটা ছিল যে আমির খসরু মাহমুদ চৌধুরী, এই লোকটা কন্টিনিউয়াসলি বেগম জিয়ার নেতৃত্বকে আন্ডারমাইন করেছে, এবং চিটাগংয়ের গডফাদার হওয়ার জন্য এহেন কোনো দুষ্কর্ম নাই যেটা সে করে নাই, পারে নাই 2-3 জন মানুষের জন্য। এক, এই নোমান নামে যে ভদ্রলোকের কথা বলছেন, নাসির নামের যে লোকের কথা বলছেন, এবং সালাউদ্দিন কাদের চৌধুরী নামের আরেক ভদ্রলোক, এদের জন্য সে ফ্লোরিশ করে নাই। এবং বেগম জিয়া তাকে কোনো দিন একটা ফুটা দিয়া ওনাকে বিশ্বাস করেন নাই। আমি যে কথাগুলো বলছি তার একটা প্রমাণ আমি এখন আপনাকে একটা অডিও রেকর্ড শোনাবো, একটু শুনেন। হ্যাঁ বলছিলাম যে ফাউন্ডেশন ম্যাডাম জান কোথায় আপনি? আমি চিটাগংয়ে। আচ্ছা শুনেন, জি আমি সাদাতকে বলেছি, জি একটা কাজের দায়িত্ব দিয়েছি,
খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আপনার আশা আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই। বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না, কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে। আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। শুনেছেন? দেখেন আমি একটা কথা বলি আপনাকে, খসরু ওয়াজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আমাদের সময় খসরু ওয়াজ এ ব্যাক বেঞ্চার। খসরুকে আমাদের ওই সাইকেলও আসতে দিয়ে নেই, ওখানেও আসে নাই। খসরু তখন স্টক এক্সচেঞ্জ নিয়ে ব্যবসা করতো, স্টকের ব্যবসা করতো, দালালি করতো, ব্রোকারি করতো, এগুলা করতো, চেম্বার্সের রাজনীতি করতো, চট্টগ্রাম চেম্বার্সের রাজনীতি করতো, এবং সেখানে আসছিল সামহাও। এবং সে বাণিজ্য মন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে চিটাগাংয়ে কিছু লোকের কারণে তারেক রহমান সাহেবের গুড বুকে কেমনে গিয়ে পৌঁছেছে আমরা জানি, সেগুলো বলতে পারবো না, পাবলিকলি বলা ঠিক হবে না। এগুলা কারণগুলা খুব পলিটিক্যাল না, কারণগুলা খুব ইন্টেলেকচুয়াল ব্যাপার না, ইন্টেলিজেন্টের ব্যাপার না, সামথিং এলস, ডিফারেন্স ইজ সামথিং এলস। আপনি কি আপনি আরেকটা জিনিস আপনি জানেন কিনা? আপনি বলেছেন উনি চিটাগং চেম্বার অফ কমার্স, ফেডারেশন চেম্বার অফ, যেটা আপনি জানেন ওখানে চেম্বার অফ কমার্সে উনি যখন চেয়ারম্যান ছিলেন, উনি তখন সিদ্ধান্ত নিলেন ওখানে যে চেম্বার অফ কমার্সের টাকা দিয়ে ঢাকায় একটা জমি কিনবে, এবং ঢাকায় যখন জমি কিনবে ওই ঢাকায় চেম্বার অফ কমার্সের টাকা এনে ঢাকায় জমি কিনলেন, এবং জমিটা কিনলেন ওনার নিজের নামে। অর্থাৎ চিটাগং চেম্বার অফ কমার্সের টাকা উনি মেরে দিলেন, এবং পরবর্তী সময় চিটাগং চেম্বার অফ কমার্সের লোকজনরা যখন যাইতে ধরলো, বললো আমার নামে হয়েছে, অসুবিধা কি, আমরা এখানে বিল্ডিং করলে ওইটার মালিকানা দেব চেম্বার অফ কমার্সকে। পরে ওই জায়গার উপরে সারিনা হোটেল করলেন, এবং ওই সারিনা হোটেলের একটা না দুইটা ফ্লোর ওই চেম্বার অফ কমার্সে দিয়া পুরা বিল্ডিংটা এই কুত্তার বাচ্চা খানকির ছেলে হজম করে ফেলাইলো। এবং আপনি কি জানেন এটা বেগম জিয়া জানতেন? ভাই ভাই জ্যাকব ভাই, আমার অনেক বন্ধু আছে বিএনপিতে, অনেক বন্ধু এখনো আছে। বন্ধুদের একজন আমির খসরু মাহমুদ। আমির খসরু মাহমুদকে আমি অনেক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি, অনেক সুযোগ সুবিধা করেছি। যে কোনো কারণে হোক, নোমান ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা ছিল অনেক বেশি গভীর।